बिस्मिल्लाहिर रहमानिर रहीम। आज पवित्र ईद उल मिलाद नबी। आज सोमवार 12 रबीउल अव्वल पवित्र এই দিনে আমাদের প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেছিলেন এবং মৃত্যুবরণ করেছিলেন। এই মহান দিনে, এই মহান ব্যক্তির জন্মদিনে আমি বিশ্ব মুসলিম উম্মার কাছে প্রত্যাশা রাখবো আমরা যেন বেশি বেশি করে ইবাদত করি। এবং আমি প্রত্যাশা করেছি আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক রওজা মুবারক জিয়ারত করার জন্য ও আল্লাহ যেন সে কবুল করে, পাশাপাশি সমগ্র দেশব্যাপী আমাদের ঈদ উল মিলাদ নবী আজ পালিত হচ্ছে। 1470 সুবে সাদেকের সময় মক্কা নগরীতে সম্ভ্রান্ত কুরাইশ পরিবারে আমাদের প্রিয় নবী জন্মগ্রহণ করেছিলেন। এটা একটা আলাদা ইতিহাস। তো আমরা অবশ্যই আমাদের বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা অবশ্যই শ্রদ্ধা জানাই এবং তার রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ পাক যেন এই আমাদেরকে তার ওসিলার জন্য আল্লাহ যে আমাদের সমস্ত মাফ করে দেয় এবং বিশ্ব উম্মাকে যেন একটা সুস্থ সুশৃঙ্খল এবং বিপদমুক্ত বিশ্বজগৎ গড়ে তুলতে পারি। আল্লাহ তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ। আসি এখন দেশে। আমাদের দেশে যেমন আমাদের আবার বাজারে চলে যেতে হচ্ছে। আমাদের তো নিম্নায়নের মানুষ, ডিম ও মুরগির দাম ক্রমান্বয়ে বাড়তে আছে। ফলে সাধারণ জনগণ পূর্বের ন্যায় হুতাশে আছে, তাদের শান্তি নেই। প্রত্যেকটা জিনিসের আবারও লাগামহীনভাবে বাড়ছে। আমি জানি না বিগত সরকারের যে সিন্ডিকেট ব্যবসায়ী এখনো কি সক্রিয় আছেন, না নিষ্ক্রিয় আছেন, না অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টারা সঠিকভাবে বাজার নিয়ন্ত্রণ করতে পারতেছেন না, মনিটর করতে পারতেছেন না, জানি না। আমরা প্রত্যাশা রাখবো অত দ্রুততার সাথে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের সামগ্রী নিয়ন্ত্রণে আসবে। প্রিয় ভিউয়ার্স, আপনারা যারা দেখছেন, দেখবেন মা টেলিভিশনের মাধ্যমে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি দেলোয়ার খান, চেয়ারম্যান হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট অফ বাংলাদেশ। আমরা কিছু আলোকপাত করব সাম্প্রতিক বিষয় নিয়ে। সবাই জানেন বিগত 5 তারিখে বাংলাদেশ একটা পুনর্জন্ম হয়েছে, পুনর্বিজয় হয়েছে। এতে যারা শহীদ হয়েছেন, 78 মতো শহীদ হয়েছেন, প্রত্যেকের শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা, প্রত্যেকের রুহের মাগফিরাত কামনা করছি। শহীদদের শোকাবহ পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। এবং যারা হাজার হাজার ছাত্র জনতা এই দেশের সরকারের অমান্য মানে ভয়াপনার নির্দেশনা পেয়ে যারা হাজার হাজার লোক আহত হয়েছেন, তাদের দ্রুত আরোগ্য কামনা করছি। পাশাপাশি সরকারকে তাদেরকে সুচিকিৎসার ব্যবস্থা গ্রহণ করবেন সেটাই প্রত্যাশা রাখি। আমরা দেখতে পাচ্ছি সাম্প্রতিককালে এক একজন এক এক ধরনের বক্তৃতা দিচ্ছে, সমন্বয়ক বক্তৃতা দিচ্ছে, তার বিপরীতে রাজনৈতিক দলের আরো বক্তৃতা আসতেছে। সবকিছু মিলিয়ে প্রত্যেকটা সেক্টরে দুর্নীতিগ্রস্ত, দুর্নীতি আখড়া হচ্ছে। প্রশাসনের সকল পর্যায়ে রদবদল হচ্ছে। এখন অনেকে জাকাত আছে, অনেকে দুর্নীতি করে পার পেয়ে যাচ্ছে। বাংলাদেশের বিভিন্ন জায়গায় সিভিল প্রশাসন, পুলিশ প্রশাসন সহ অন্যান্য সেক্টরে যারা কেউ বা স্বেচ্ছায় পদত্যাগ করছেন, কেউ বা ট্রান্সফার হয়ে গেছেন, কেউ বা পূর্বের নাই আমলাতন্ত্রভাবে তেল বালিশ করে জাকাত বসে আছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ে জাকাত বসে আছে। এরকম সিলেটি অনেকে আছেন, বিআরটি অফিসে আছেন, পাসপোর্ট অফিসে আছেন, বনব পরিবেশ অফিসে আছেন, সেটেলমেন্ট অফিসে আছেন, বিভিন্ন লেভেল আছেন।
একজন অত্যন্ত সুপরিচিত ব্যক্তি, যিনি বিগত দিনে যে বন পরিবেশ সিলেট বিভাগীয় পরিচালক হিসেবে দায়িত্ব ছিলেন জনাব ইমরান আহমেদ সাহেব। ওনার এগেনস্টে অনেকবার বিভিন্ন ধরনের বিভিন্ন টেলিভিশনে পত্রিকায় বিভিন্নভাবে ওনার দুর্নীতির বিষয়টা চলে আসছে এবং সিলেটে ওনার বিরুদ্ধে একাধিক প্রতিবাদ হচ্ছে, মানববন্ধন হয়েছে। উনি কি করলেন, উনি কৌশলে বদলিটা নিয়ে উপর থেকে নিস্তারায় নামলেন, যেখানে আরও বেশি দুর্নীতিগ্রস্ত সেটেলমেন্ট অফিসে। ওনার সিলেটের স্বর্গ এমনভাবে আছে, উনি যে সরকারে যায় তার সরকার ওই লোকই উনি আয়ত্ত এনে ওনার অবস্থা উনি ঠিক রেখে ঠিকঠাকইভাবে ওনার দুর্নীতি করে যাচ্ছে। আমি প্রশাসনকে বলবো, দুর্নীতি দমনে করবো, এই সমস্ত লোকের গভীরভাবে অনুসন্ধান করে তার সম্পত্তি এবং সায় সম্পত্তি সিলেটে কেন উনি বারবার পোস্টিং নিচ্ছেন এক বিভাগ থেকে অন্য বিভাগে, এগুলোকে দেখার কেউ নেই। বাংলাদেশে কিছু সাংবাদিক আছেন যারা এই সমস্ত প্রভুত্ব নিয়ে আর্থিকভাবে লাভবান হয়ে এই সমস্ত সংবাদ প্রচার করে না, আর যারা প্রচার করতে চায় তাদেরকে দাবায় রাখার চেষ্টা করে। যে কারণে আমরা দেখেছি যে এই দেশের সুনামধন্য সাংবাদিক দুইজন, শ্যামল দত্ত ও বাবু সাহেব, ওনারা গ্রেপ্তার হয়েছেন। আমরা চাই না এত সুন্দর পেশা, সাংবাদিক পেশা, জার্নালিজমের সকল কিছু মেনে আপনি এই সমস্ত রিপোর্ট আমরা প্রত্যাশা রাখি। অনুসন্ধানের রিপোর্ট চলে আসবে, পাসপোর্ট অফিসের দিদি, বিআরডি অফিসের দিদি বা এই সমস্ত যারা 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 প্রকাশ্যে ঘুষ বাণিজ্য মাঝে মধ্যে আইওয়াস দেখাইতেছে, এরা বিভিন্ন ধরনের চ্যানেল আছে, বিভিন্ন চ্যানেল ছাড়া এখনো কেউ কোনো কাজ সেবা নিতে পারতেছে না। সেটেলমেন্ট অফিস এইভাবে ইনডাইরেক্টলি অনেক কিছু চলতেছে। বিভিন্নভাবে উনি ওনার যে চ্যানেল লোক আছে, দালাল আছে, দালাল চালু চলতে পারেন না। অনেক গভীরেও মাছ, উনি অনেক গভীরে চলেন, প্রত্যেকটা জায়গায় উনি এই লিয়াজু করে সবার সাথে একটা আর্থিকভাবে মেনটেন করে উনি এমন সাপ চলেন, প্রত্যেকে এরকম করে। আমরা প্রত্যাশা রাখবো এই সমস্ত দুর্নীতিবাজদেরকে পরিবর্তন করতে হবে, তাদেরকে যথাযথভাবে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হোক এবং তাদেরকে স্থানান্তরিত করা হোক দ্রুত, এখান থেকে দ্রুত পোস্টিং করা হোক এবং প্রত্যেকটা বিভাগ, বন পরিবেশ বিভাগ, সেটেলমেন্ট, বিআরটিএ, পাসপোর্ট অফিস সহ যারা ভূমি অফিস যারা আছে, প্রত্যেকে যেন মানুষ যেন সুষ্ঠুভাবে সুন্দরভাবে তাদের সেবা নিতে পারে। যত ডিজিটালেট করুক না কেন, হাত দিয়ে ধরা ফেলে এখানে উঠানো যায় না টাকা ছাড়া। বিশেষ করে এটা নির্বাচন কমিশন অফিস, মানুষের তথ্যের মিল নাই। অনেকের দেখা যাচ্ছে আইডি কার্ডে ইচ্ছাকৃতভাবে তুলছে, কিন্তু বিশাল ক্ষতি হয়ে যাচ্ছে তার আইডি কার্ড সংশোধনের জন্য। দিনের পর দিন, মাসের পর মাস অনেক টাকা খরচ করতে হচ্ছে। ঠিক পাসপোর্ট সুবিধারও নেই, কোনো একটা সুযোগ পায় তাহলে এটা দিয়ে কতটুকু টাকা নেওয়া যায় সেই তারা ব্যবস্থা করে। এগুলা নিয়ে আমরা বেরিয়ে আসতে হবে। এখন একটা নিরপেক্ষ সরকার, যে সরকার এটা ঐতিহ্যবাহী একটা সংগ্রামের মধ্য দিয়ে রক্তপাত মানে শত শত মানুষের শহীদের রক্তের বিনিময়ে অর্জিত আমাদের এই বাংলাদেশ, নতুন করে জাগরণ এসেছে, সেই কেছে এই সমস্ত যাদের নাম বলেছে তাদেরকে দ্রুত এখান থেকে ট্রান্সফার করে এবং এদেরকে এরা যে দুর্বৃত্তায়ন করেছে, এরা যে দুর্নীতি করেছে, তাদের তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হোক এবং ভালো মনের মানুষ অনেকে ভালো আছেন, বিভিন্ন সচিব পদমর্যাদা আরও ভালো মানুষ আছেন, তাদেরকে হেন প্রদান করা হোক এবং জনগণের সঠিক সেবা যেন পায় তাদেরকে সুদৃষ্টি খেয়াল রাখতে হবে। আমরা ধন্যবাদ জানাচ্ছি বর্তমান সরকারকে, বর্তমান সরকারের সম্মানিত অন্যান্য উপদেষ্টাদেরকে। তারা দেশে অর্থনৈতিক উন্নয়নের জন্য তারা অত্যন্ত কষ্ট করে সময়ের প্রতি মূল্যায়ন নিয়ে দেশে বিদেশে প্রশংসার হাত বাড়িয়েছেন। বিশেষ করে মার্কিন যে একটা ডেলিগেট আসছে তাদের সাথে, প্রধানমন্ত্রীর সাথে বৈঠক এবং তারা ওনার যে আহ্বানে তারা সাড়া দিয়েছেন এবং অর্থনৈতিকভাবে সহায়তা করার হাত বাড়িয়েছেন। আমরা তার যোগ্যতার জন্য ধন্যবাদ জানাচ্ছি যে বর্তমান যুগে সাংবাদিকতা কিছুটা হলেও পরিবর্তন আসছে।
আমরা চাই যে সত্য উদ্ঘাটন করা হোক, হয়তো কাউকে হয়রান করা না হোক। মামলা মোকদ্দমার বেলা তাই কোনো লোক যদি ঠিক অপরাধ হয়ে থাকে তার বিরুদ্ধে যত ব্যবস্থা নেওয়া হোক, কারণ রক্ত ভিতা যাতে থাকতে কোনো কমে রক্ত ভিতা দেওয়ার মতো নাই। সেই ক্ষেত্রে আমরা প্রত্যাশা রাখি যে সরকার সঠিক পথে হাসেন এবং পাশাপাশি আমরা মুশফিকুল ফজল আনসারীকে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট বাংলাদেশ পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতার সাথে ধন্যবাদ জানাচ্ছি। তিনি প্রবাসে থেকে বাংলাদেশ নিয়ে নীতিবাচক বক্তব্য, বাংলাদেশের ত্রুটি বিচ্ছিতি ভুলভ্রান্তি তুলে ধরার জন্য বিদেশি দৃষ্টি আকর্ষণ হওয়াতে আজ বাংলাদেশের এক সহায়ক ভূমিকা পাচ্ছে ও এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পুনরায় উদ্ধার করবে। ওনাদের ভূমিকা অপরিসীম। ডক্টর পিনাকি ভট্টাচার্য সহ যারা মিডিয়ার মাধ্যমে বাংলাদেশকে জাগ্রত করেছিলেন এবং ছাত্র জনতাকে উজ্জীবিত করে তাদেরকে এই যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার মতন অনুপ্রেরণা জুগিয়েছেন। আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। যারা এই দেশে থেকে যে কোনো রাজনৈতিক দল, সুশীল সমাজ, শিক্ষক, ছাত্র, অভিভাবক, আমাদের মতন যারা সচেতন অভিভাবক রাস্তায় নেমেছেন, যারা অনেক মা বোনেরা রাস্তায় নেমে যাদেরকে পানি সরবরাহ করেছেন ও সহযোগ আছেন, প্রত্যেকের প্রতি আমাদের শ্রদ্ধা আছে, বিনম্র শ্রদ্ধা আছে এবং প্রত্যেকের অবদানটুকু জাতি যুগ যুগ ধরে মনে রাখবে। আমরা প্রত্যাশা রাখি এই হত্যাকাণ্ড যেন পুনরাবৃত্ত না হয়, বাংলাদেশ যেন সংবিধান মতো চলে এবং যেখানে সংবিধান কাটাছেড়া হয়েছে সেখানে যেন সংস্কার করে এখনও স্বাধীন মালিক সহ অন্যান্য যারা সম্মানীয় ব্যক্তি আছেন তারা এই কাজটা করবে ডক্টর কামালের সহায়তায়। আমরা মনে করি কারো হাতে যেন দেশটা না যায় এবং পুলিশ সংস্কার করে পুলিশকে পুলিশের মতো চলতে দিতে হবে। পুলিশকে অন্যায় আদেশ যাতে মানতে না হয় সেই ধরনের একটা আইনের অ্যামেন্ডমেন্ট করতে হবে এবং এটা আইন প্রণয়ন করে যাতে পুলিশটা ইন্ডিপেন্ডেন্ট রাষ্ট্রের পুলিশ থাকে সেই ব্যবস্থা করতে হবে। সম্মানিত ভিউয়ার্স, বক্তব্য অনেক দূরে চলে আছে, অনেক আশা অনেক প্রত্যাশা নিয়ে আমরা আবার নতুন করে 2024-এ আমাদের সোনার বাংলা আমরা হয়েছে। আমরা ছোটোখাটো বিষয় নিয়ে যে বিতর্কিত না করি, আমরা বাজার বাংলা নিয়ে যেন কথা না বলি, আমরা জাতিসংঘের পরিবর্তন যেন না হই, আমরা সুষ্ঠু সুন্দরভাবে যেন আমরা কথা বলি, যে কথাগুলো কোনো বিতর্ক সৃষ্টি না হবে, যে কথাগুলো যে মনোবল ভেঙে না যাবে, তাইলে আমাদের যে ঐক্যমতের ভিত্তিতে যেভাবে একটা শাসক শরীর শাসককে হটে আছি আমরা যেন আর পুনরায় আরেক শাসককে না বসাই। আমরা চাই যারা এই রাজনৈতিক দলেরা এটার সাথে রক্ত দিয়েছে, আমরা বিএনপির একটা সংগঠনকে ধন্যবাদ জানাই, যে সংগঠন বাংলাদেশের বুকে দীর্ঘ বছর স্বাধীনতার পর থেকে দীর্ঘ বছর এই বাংলাদেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে এবং এবার সংগ্রামে 422 জন বিএনপির কর্মী নিহত হয়েছেন, হাজার হাজার আহত হয়েছেন। এই সংগঠনের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা এবং ভালোবাসা রইল। প্রত্যাশা রাখি বিএনপি আরও বাংলাদেশের এগিয়ে নিতে আরও সহায়ক ভূমিকা পালন করবেন। বাজারে শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য আপনারা আইন শৃঙ্খলা সহ সামাজিকভাবে সবাই এগিয়ে আসতে হবে যাতে বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। মহানবী সুমহান আদর্শ ধারণ করতে পারে পৃথিবীর সুন্দর হয়ে উঠবে সুন্দর উঠবে আমাদের বাংলাদেশ। একটি সোনার বাংলা নির্মাণে প্রত্যেকেরই প্রয়োজন আছে, প্রত্যেকের সহযোগিতা দরকার আছে। দলমত নির্বিশেষে সবাই জন্য সুষ্ঠু ও সুন্দরভাবে আমরা সবাই ভূমিকা রাখতে পারি এবং বিশেষ করে বর্তমান সরকার নিত্য প্রয়োজনীয় যে খাবার দাবার দ্রব্য এগুলোর জন্য মূল্য খুব লাগামহীনভাবে না মানুষজন খেতে পারে। মানুষ এমনি অভাবনের মধ্যে আছে, কারণ হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। এই ঘাটা সেই ক্রাইসিসটা এখনও আছে। আমরা যেন সেই ক্রাইসিস মোমেন্টে যেন কিছুটা হইলেও বাজারটা নিয়ন্ত্রণ করতে পারি, সেই প্রতি আমাদের বর্তমান কাছে আমাদের অনেক বড় প্রাপ্তি এবং প্রত্যাশা। মা টিভিকে অসংখ্য ধন্যবাদ। দেশে এবং প্রবাসে যারা দেখছেন যারা দেখবেন প্রত্যেকেই আমার পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। সবাই বেশি বেশি করে শেয়ার করবেন এবং যারা প্রবাসে আছেন অবশ্যই সবাই ভালো থাকবেন এবং বাংলাদেশে আপনি করবেন না, আপনাদের হয়রানি হতে পারে না। আপনারা আসেন ও সুষ্ঠু সুন্দরভাবে ওর বাংলাদেশকে বেশি করে রেমিটেন্স পাঠান এবং বাংলাদেশকে একটা বৈদেশিক মুদ্রা রিজার্ভেশন বাড়াইতে আপনাদের সহায়তা অবশ্যই প্রয়োজন আছে, বলে দেশটা আরও সুন্দর হবে। সবাইকে শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন জানিয়ে আজ বক্তব্য শেষ করছি।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।